পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক চাঞ্চল্যকর নথি ফাঁস হয়েছে, যেখানে তারেক রহমানের ভারত সফরের গোপন এজেন্ডা গুলো কি ছিল তা উল্লেখ ছিল। চন্দন নন্দীর তোলপাড় করা এই রিপোর্টে পানি, বাণিজ্য, নিরাপত্তা ও চীন রোহিঙ্গা ইস্যু নিয়ে কেন বাতিল হলো সফর। বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দী এক চাঞ্চল্যকর ও এক্সক্লুসিভ রিপোর্টে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আভ্যন্তরীণ নথি উন্মোচন করেছেন। খবরটি শুনে কূটনীতিক মহলে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে এবং অবাক করা কাণ্ড ঘটে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাতিল হয়ে যাওয়া বহুল আলোচিত নতুন দিল্লির সফরকে ঘিরে ঢাকা আসলে কি ধরনের চাল ছিল, ভারত ও চীনের সমীকরণে বাংলাদেশের অবস্থান কি ছিল এবং ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাকস্টেজে ঠিক কত বড় ব্রিফ তৈরি করার কাজ চলছিল, তার পুরো চিত্র এখানে খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। চন্দন নদীর এই রিপোর্ট অনুযায়ী গত 10ই আগস্ট 2026 তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইং থেকে একটি জরুরি নোটিশ জারি করা হয়। নোটটিতে স্বাক্ষর করেছিলেন দক্ষিণ এশিয়া 1 এর উপপরিচালক বাকি উল্লাহ। এই নোটে মন্ত্রণালয়ের প্রায় প্রতিটি বিশেষায়িত উইং, যেমন রিসোর্সেস উইং, কালচারাল অ্যান্ড স্পোর্টস উইং, মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট, আন্তর্জাতিক সংস্থা উইং এবং জাতিসংঘ উইংকে 13ই আগস্টের মধ্যে বাংলাদেশ ভারত সম্পর্কের উপর একটি সমন্বিত বিস্তৃত ব্রিফ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পানি বন্টন, বাণিজ্য, নিরাপত্তা, রোহিঙ্গা প্রত্যাবর্তন তো ছিলই, সাথে ছিল চীন এর অর্থায়নকৃত রোড অ্যান্ড বেল্ট, এই যেটা বলা হয়েছে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প, সেটা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের মূল্যায়ন, মার্কিন নীতি, সার্ক পুনরুজ্জীবন, এমনকি টাঙ্গাইল শাড়ি জিআই সত্ত্ব পর্যন্ত এই ফাইলের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে সফরকে সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় এত বিশাল এক পলিসি বা ডকুমেন্ট বা সমন্বিত নীতিভিত্তিক ফাইল তৈরি করলো, সেই সফরটি কেন হঠাৎ করে থমকে গেল? কেন 10ই আগস্টের প্রিপারেশনের পরই ঢাকা ইঙ্গিত দিল যে তারেক রহমানের দিল্লি সফর আর এগোচ্ছে না? আগস্টের ভিডিওতে আমরা চন্দন নন্দীর নথি ফাঁস করা নথি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় 10-এর অধিক উন্নয়ন উইংয়ের যে কাজের পরিধি এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপটের এই নোটটি তাৎপর্য নিখুঁতভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আমরা এই টোটাল বিষয়টা, চন্দন নন্দীর যে ফাঁস করা এই ভিডিওটির বা তথ্যটির সমস্ত কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসুন 10ই আগস্টে সেই নথিতে থাকা তথ্যগুলো প্রতিটি অংশ একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। যেটা বোঝা আমাদের জন্য খুব দরকার যে সরকারের, তারেক রহমান সরকারের ভিতরে কি প্রস্তুতি ছিল। আন্তর্জাতিক কূটনীতিতে কোনো রাষ্ট্রপ্রধানের অন্য দেশে সফরের আগে একটি ব্রিফ তৈরি হওয়া স্বাভাবিক ঘটনা। কিন্তু চন্দন নন্দী যে তথ্য সামনে এসেছেন তাতে দেখা যাচ্ছে যে এই ব্রিফটি কোনো সাধারণ দ্বিপাক্ষিক আলোচনার ফাইল ছিল না। এটি ছিল বহুপাক্ষিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ কিভাবে বিশ্বমঞ্চে দাঁড়াচ্ছে তার একটি পূর্ণাঙ্গ দলিল। নথিতে কি উইংকে কি দায়িত্ব দেওয়া হয়েছিল দেখুন। সেটাকে বলা হয়েছে পানি এবং জলবায়ু, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের জন্য COP30 এবং COP31 কনফারেন্সের অগ্রগতি এবং তিস্তা ও গঙ্গার মতো আন্তঃসীমান্ত নদীগুলোর পানি বন্টন নিয়ে সর্বশেষ তথ্য চাওয়া হয়। 2 নম্বরে যেটা চাওয়া হয়েছে সংস্কৃতি এবং ক্রিয়া, সাংস্কৃতিক এবং ক্রিয়া কূটনীতিতে ঢাকার অগ্রাধিকার এবং সাম্প্রতিক ভারতীয় যোগাযোগের খতিয়ান তৈরি করতে বলা হয়। অর্থনৈতিক ডিপ্লোমেসির ক্ষেত্রে বলা হয়েছে LDC বা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়সূচি, উন্নয়ন ব্যাংকের সহযোগিতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের গতি প্রকৃতি মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয় ইকোনমিক ডিপ্লোমেসি উইংকে। 4 নম্বরে মেরিটাইম বা ব্লু ইকোনমি, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন বা IORA এবং বঙ্গোপসাগরে ব্লু ইকোনমিতে যৌথ অগ্রাধিকার চাওয়া হয় সামুদ্রিক বিষয়ক ইউনিটের কাছে। এমনকি টাঙ্গাইল শাড়ির ভৌগোলিক নির্দেশক GI, যেটা পণ্যের সত্ত্ব নিয়ে ভারতের সৃষ্ট বিতর্ক নিয়ে ব্রিফিংয়ে আলাদা তথ্য যুক্ত করতে বলা হয়েছিল। অর্থাৎ ঢাকা তাদের প্রতিটি দাবি ও স্বার্থকে টেবিলের উপর একসঙ্গে তুলতে চেয়েছিল। বন্ধুরা, চন্দন নদী রিপোর্টের সবচেয়ে রোমাঞ্চকর এবং কৌশলগত দিকটি হলো ভারতের বৈঠকের ব্রিফে চীন এবং যুক্তরাষ্ট্রের উল্লেখ। নথিতে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI, যেটা বাংলাদেশের অংশগ্রহণ, চীনা অর্থায়নে পরিচালিত অবকাঠামোগত প্রকল্পগুলো এবং সামগ্রিক বাংলাদেশ চীন সম্পর্কের একটি বস্তুনিষ্ঠ মূল্যায়ন যুক্ত হতে হবে বা করতে হবে। এর মানে কি? এর অর্থ খুব স্পষ্ট। দিল্লি ঢাকা দিল্লির সাথে টেবিলে বসার আগেই ভারতকে এই বার্তা স্পষ্ট করে দিতে চেয়েছিল যে এশিয়ার অপর পরাশক্তি চীনের সাথে বাংলাদেশের সুগভীর অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক রয়েছে, যাকে উপেক্ষা করা দ্বিপাক্ষিক আলোচনায় সম্ভব নয়। একই সাথে
যুক্তরাষ্ট্র ও সার্ক নিয়ে যেটা বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার মার্কিন নীতির বর্তমান মূল্যায়নের পাশাপাশি সার্ক পুনর্জীবিত করতে বাংলাদেশের নতুন উদ্যোগের কথা বলা হয়। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের ব্যাপারে যেটা এসেছে, সেখানে বলা হয়েছে যুদ্ধের ফলে জ্বালানি ও খাদ্য সংকটের প্রেক্ষাপটে ঢাকায় নতুন আন্তর্জাতিক অবস্থানের মূল্যায়ন করতে বলা হয় ফরেন সার্ভিস একাডেমি ও সংশ্লিষ্ট ইউনিটগুলোকে। ব্রিক্সের বিষয় নিয়ে এখানে বলা হয়, উদীয়মান অর্থনীতি ফোরাম ব্রিক্সে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং জাতিসংঘের প্রার্থিতা সংক্রান্ত বিষয়ে ভারতের সহযোগিতা এবং প্রতিযোগিতার জায়গাগুলো খতিয়ে দেখতে বলা হয়। অর্থাৎ এই নথি প্রমাণ করে যে বাংলাদেশ কেবল ভারতের একটি অধীনস্থ আলোচনার টেবিলে বসছিল না, বরং এশীয় বা বৈশ্বিক ভূ রাজনীতির খেলোয়াড় হিসেবে নিজেদের অবস্থান সংজ্ঞায়িত করতেই প্রস্তুতি নিচ্ছিল বলে বোঝা যাচ্ছে। বন্ধুরা, এবার আসা যাক আঞ্চলিক নিরাপত্তার সবচেয়ে স্পর্শকাতর বিষয় মায়ানমার এবং রোহিঙ্গা সংকট। পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফাইলটি মিয়ানমার ইস্যুকে একটি স্বতন্ত্র ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে চিহ্নিত করা হয়। জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের, যারা সাধারণ অর্থে রোহিঙ্গা নামে পরিচিত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য ঢাকা ভারতের কাছে সুনির্দিষ্ট কি সহায়তা প্রত্যাশা করে তা স্পষ্ট রূপরেখা তৈরির নির্দেশ দেওয়া হয়। শুধু ভারত নয়, রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রচেষ্টায় চীন, যুক্তরাষ্ট্র এবং আসিয়ান জোটের ভূমিকা কি তাও ওই ব্রিফে অন্তর্ভুক্ত করতে বলা হয়। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশে তার আঞ্চলিক নেতৃত্ব কিভাবে ব্যবহার করবে সে বিষয়ে নোটে ছিল। একই সাথে মধ্যপ্রাচ্যে চলমান সংকট, ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে বাংলাদেশের ঐতিহাসিক নীতিগত অবস্থান এবং ফিলিস্তিনিদের মানবিক সহায়তা দেওয়ার বিষয়টিও ব্রিফের মধ্যেও স্থান পায়। এর থেকে বোঝা যায় ঢাকা তার বৈশ্বিক নীতি এবং মূল্যবোধের জায়গা থেকে সরেনি। কিন্তু এত বিস্তৃত, এত গভীরভাবে তৈরি করা 10ই আগস্টের নথিটি হঠাৎ কেন স্তব্ধ হয়ে গেল? বন্ধুরা, চন্দন নন্দী তার রিপোর্টের শেষ অংশ অত্যন্ত নিখুঁত এক রাজনৈতিক পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তিনি লিখেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় 10ই আগস্ট নথিটি ছিল একটি তথ্য সংগ্রহের রূপরেখা বা অনুরোধপত্র। এটি কোনো নির্দিষ্ট ইস্যুগুলোতে তারেক রহমান সরকারের সুনির্দিষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত বা সুপারিশ জানা না গেলেও এটি প্রমাণ করে যে ঢাকা খুব সংকীর্ণ কোনো আলোচনায় যেতে চায়নি। তারা প্রস্তুত করছিল একটি সমন্বিত ও সুদৃঢ় জাতীয় পররাষ্ট্রনীতি। কিন্তু 13ই আগস্ট তথ্যের জমার সময়সীমা পার হওয়ার পরেই হঠাৎ দৃশ্যপট পাল্টে যায়। ঢাকা ইঙ্গিত দেয় যে তারেক রহমানের দিল্লি সফর আর এগুচ্ছে না। কেন এই নাটকীয় মোড়? কেন আন্তর্জাতিক সম্পর্কের নীতি আর পেছনের ব্যাকস্টেজ কূটনীতিক সব সময় এক রেখায় চলে না? একদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত করা দীর্ঘ ব্রিফিং, অন্যদিকে রাজনৈতিক স্তরে শেখ হাসিনার অবস্থান, বাংলাদেশের আভ্যন্তরীণ গণদাবি এবং দক্ষিণ এশিয়ার মতো ক্ষমতা পরিবর্তনের কৌশল, সব মিলিয়ে এক বিশাল জটিলতা তৈরি হয়। চন্দন নন্দী ফাঁস করা এই রিপোর্টের আন্তর্জাতিক কূটনীতিকদের আসলে চোখ খুলে দিয়েছে। এটি প্রমাণ করে যে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর পেশাদারিত্বের সাথে তাদের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করছিল, তবে রাজনীতির দৃশ্যপটে তৈরি হওয়া চরম বৈরী পরিবেশ সফরটিকে শেষ পর্যন্ত আলোর মুখ দেখতে দেয়নি। দর্শক, এই যে বাংলাদেশের দ্বিচারিতা, তারেক রহমান সরকারের দ্বিচারিতা, এটা কিন্তু এই নথির মাধ্যমে স্পষ্ট আমাদের কাছে ফুটে উঠেছে। বাংলাদেশ সরকার, তারেক রহমানের সরকার কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুতি নিচ্ছিল এই সফরটিতে যাওয়ার জন্য, এবং এর জন্য তাদের ব্যাপক প্রস্তুতি ছিল। বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আলোচনা ভারতের সাথে করে একটা সামগ্রিক ব্রিফ তৈরি করার বা একটা ফলপ্রসূ আলোচনার বা সফর তারা করতে চেয়েছিল, সেরকম একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। তাহলে কেন এই সফরটি বন্ধ হলো? এই সফরটি বন্ধ হওয়ার পিছনে মূলত কাজ করেছে এই আমেরিকান এক ডিপ স্টেটের সদস্য পিটার হাস এবং খলিলুর রহমান। তারা যে কোনো প্রকারে তারেক রহমানকে ভারত যাওয়া থেকে বিরত রাখতে চায়, যাতে তারা এই জায়গাটা থেকে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে পারে এবং বাংলাদেশকে গোলাম বানানোর যে চক্রান্ত, তলাবিহীন ঝুড়ির রাষ্ট্রে বানানোর যে চক্রান্ত, সেই জায়গাতে তারা বাস্তবায়ন করতে পারে। এই খলিল শুধু বাংলাদেশকে ধ্বংস করতে আসেনি, বাংলাদেশকে সমূলে নির্মূল করতে এসেছে। এই বাংলাদেশকে এক সম্পূর্ণভাবে এক গরিব রাষ্ট্র বা তাবেদার রাষ্ট্র বানানোর সমস্ত পরিকল্পনা এই খলিল এবং পিটার হাস করে আমেরিকার গোলাম হিসেবে আমাদেরকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে চায়, বা দীর্ঘদিন আমাদেরকে সেই গোলামের পথেই হাঁটার ব্যবস্থা তারা করতে চায়। এজন্যই তাদের এই চক্রান্তের মাধ্যমে তারেক রহমানের এই সফর বাদ করেছে, এবং তারেক রহমান দুর্ভাগ্যজনকভাবে এই ফাঁদে পা দিয়ে বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর সময় সামনে নিয়ে আসছেন, এটা মোটামুটি স্পষ্ট। দর্শক, আপনাদের কি মনে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ফাঁস হওয়া নথির পর বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাবে? ভারতের সাথে নীতিভিত্তিক দর কষাকষিতে বাংলাদেশের এই অবস্থানকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন কমেন্টে। ভিডিওটি শেয়ার করে সবাইকে এক্সক্লুসিভ এই খবরের আদ্যপান্ত জানার সুযোগ দিন। আজ বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে আপনাদেরকে সেই মেসেজটা আবারও দিতে চাচ্ছি দর্শক।
আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার ছেলে-মেয়ে থাকে এবং বয়স্ক মুরুব্বিরা থাকেন, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।